সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। ধারাবাহিক তামাদি আইন বার কাউন্সিলের জন্য আমরা সেকশন টু সেকশন পড়তেছিলাম। এই যে সেকশন বাই সেকশন পড়ার প্রথম সুবিধাটা হচ্ছে আইনটা ছোট, কোনো সেকশনে যাতে বাদ না পড়ে। উদাহরণ কি আছে, ব্যাখ্যা কি আছে সেটা সম্পর্কেও যাতে আপনি একটা ধারণা পান মূল বই থেকে। অনেকেই আছেন যে যারা শুধু গাইড বই পড়েন, কিন্তু যেহেতু বার কাউন্সিলের পরীক্ষাগুলো ধীরে ধীরে কঠিন হচ্ছে, আমাদের উচিত বেয়ারের থেকে কিছুটা হইলেও জানা বোঝা। তো এর আগে ধারাবাহিক অনেকগুলো ভিডিও ছিল, তারই ধারাবাহিকতায় আজকে আমরা 17 থেকে মোটামুটি পরবর্তী 22 পর্যন্ত পড়ার আলোচনা করব। তো আমরা এই আজকে যেগুলা পড়বো এখানে সব জায়গায় আমরা ফলাফল পাবো। যে হেডিং এর মধ্যে আপনি দেখেন এইখানে হেডিংটা লেখা আছে কি, যে ইফেক্ট অফ ডেথ। এইভাবে পরবর্তী প্রতিটা সেকশনে ইফেক্ট অফ পাবো আমরা। তো এখানে 17 নম্বরে মূল কথাটা যেটা বলতেছে যে আপনি একটা মামলা করার অধিকার অর্জন করার পূর্বে, অথবা আপনার বিরুদ্ধে কেউ মামলা যে করবে, আপনি যে ডিফেন্স করবেন, এই অধিকার পাওয়ার পূর্বেই যদি আপনি মারা যান, মানে হচ্ছে যে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হওয়ার পূর্বেই যদি বাদী বিবাদী মারা যায় যারা এখনো মামলা করে নাই, তো এইরকম ক্ষেত্রে ফলাফলটা কি হবে? তো এটা দুইটা সাবসেকশনে টোটাল তিনটা সাবসেকশন আছে। প্রথম সাবসেকশন বলে যে বাদী মারা গেলে কি হবে, সাবসেকশন 2 বলে যে বিবাদী মারা গেলে কি হবে, আর সাবসেকশন 3 স্পেশাল কন্ডিশন আরোপ করে। তো এখানে যে জিনিসটা বলতেছে যে একজন ব্যক্তি জীবিত থাকলে যখন উনি একটা কি করতে পারতেন, মামলা দায়ের করতে পারতেন অথবা অ্যাপ্লিকেশন করতে পারতেন, উনি যদি মারা যান ওই অধিকারটা পাওয়ার পূর্বেই, তাহলে পিরিয়ড অফ লিমিটেশন শেল বি কম্পিউটেড। তাহলে লিমিটেশনটা আমরা ক্যালকুলেশন শুরু করব ফ্রম দ্য টাইম when there is a legal representative of the deceased capable of instituting or making such suit or application। মূল কথাটা হচ্ছে অধিকার অর্জনের পূর্বেই যদি কেউ মারা যায়, তাহলে ওই ক্ষেত্রে ওই রকম ক্ষেত্রে ওই মামলার তাম্মাদি আমরা কখন থেকে গণনা শুরু করব। তো বলতেছে যে যখন তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আইনগতভাবে একটা মামলা দায়ের অথবা একটা দরখাস্ত উপস্থাপন করার জন্য ক্যাপাবল হবে, তখন থেকে তামাদি গণনা শুরু হবে। একই রকমভাবে সাবসেকশন 2, যে একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করার অধিকার অর্জনের পূর্বে ওই ব্যক্তি মারা গেলে, মানে ডিফেন্ডেন্ট হওয়ার পূর্বে ওই ব্যক্তি মারা গেলে তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যখন কি হবে, যোগ্য হবে, তখন তার বিরুদ্ধে মামলার তামাদি গণনা শুরু হবে। মানে বাদী বিভাগেও একই অবস্থা, বিবাদীর ক্ষেত্রেও একই অবস্থা। আর সাবসেকশন 3 স্পেশাল কন্ডিশন দিয়ে বলতেছে যে এই রকম ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একটা হচ্ছে প্রিএমশনের অধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, দখল উদ্ধারের মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আর হেরিডেটিভ বা বংশগত পদ উদ্ধারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই সাবসেকশন 3টা বার কাউন্সিলের জন্য গুরুত্বপূর্ণ, এই তিনটা মাঝে মধ্যে দিয়ে দেয়। এখানে প্রিএমশনের জন্য আপনি তামাদিটাও মনে রাখবেন, 1 বছর 10 নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে। এরপরে দখল উদ্ধারের মামলা 142 এবং 144-এ দেওয়া আছে 12 বছর। এরপরে হেরিডেটি অফিস 124-এ দেওয়া আছে 12 বছর। এটা একসাথে এখানে ছোট ছোট করে নোট করে নেবেন, তাহলে আপনার ঝামেলা শেষ। তাহলে ব্যক্তি মামলা করার অধিকার বা ডিফেন্ডেন্ট হওয়ার অধিকার অর্জনের পূর্বে মারা গেলে তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যখন ক্যাপাবল হবে তখন তামাদি গণনা শুরু হবে। তিনজন ব্যতিক্রম, এদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এরপরে চলে আসি আমরা ইফেক্ট অফ ফ্রড। কারোর সাথে যদি কোনো প্রতারণা করা হয়, প্রতারণার ফলাফলটা কি হবে? তো এখানে যদি আমরা বলি যে একজন ব্যক্তি যিনি কি করতে পারতেন, একটা যে কোনো অধিকারের জন্য মামলা দায়ের করতে পারতেন অথবা যে কোনো একটা দরখাস্ত উনি দায়ের করতে পারতেন, কি করা হয়েছে, ফ্রডের মাধ্যমে তাকে সেই নলেজ থেকে দূরে রাখা হয়েছে, যে সেই অধিকার থেকে তাকে দূরে রাখা হয়েছে, অথবা টাইটেল অফ হুইচ হিজ ফান্ডেড, অথবা যেই একটা দলিল দস্তাবেজের উপর ভিত্তি করে কি হইতো উনি অধিকারটা পাবেন, তাকে প্রতারণার মাধ্যমে তার থেকে সেই নলেজটা গোপন রাখা হয়েছে, ওই টাইটেলটা গোপন রাখা হয়েছে। or where any document necessary to establish such right has been fraudulently concealed from the him। অর্থাৎ ওই রকম একটা অধিকার দেখানোর জন্য যদি একটা দলিলের প্রয়োজন পড়ে, ওই দলিলটা কি করা হয়েছে, প্রতারণামূলক ভাবে গোপন রাখা হয়েছে। যেমন একজন ব্যক্তি এক ছেলের নামে উইল করছে, আরেক ছেলে ছিল সে জানতে পারে, সেটা লুকিয়ে রাখছে। তখন ওই দলিলটা না হলে তো অপরজন্ত আর সে জানতেছে না তার একটা অধিকার আছে। তাহলে 18 নম্বরে মূলত দুইটা কথা বলে। একটা হচ্ছে যে আপনার কোনো অধিকার
যেটা নিয়ে আপনি একটা মামলা দায়ের করতে পারতেন, একটা অ্যাপ্লিকেশন দিতে পারতেন। এটা যদি প্রতারণার মাধ্যমে আপনার নলেজ থেকে কি করা হয়, দূরে রাখা হয়, অথবা যেই দলিলের মাধ্যমে ওই অধিকারটা সৃষ্টি হবে যদি ওই দলিলটা গোপন রাখা হয়, তাহলে এই 18 ধারার ক্ষেত্রে যেটা বলতেছে যে at the time limited for instituting a suit or making an application, তাহলে তখন উনি মামলা করার ক্ষেত্রে তামাদিটা কখন থেকে শুরু হবে। এখন বলতেছে যে আমরা তাইলে কার বিরুদ্ধে মামলাটা দায়ের করব, এগেইনস্ট দ্য পারসন গিলটি অফ দ্য ফ্রড, যে প্রতারণাটা করছে তার ক্ষেত্রে, অথবা তার অ্যাসেসর, তাদের সাথে আরো যারা অনুসারী ছিল এদের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে, অথবা এগেইনস্ট এনি পারসন ক্লেমিং থ্রু হিম আদারওয়াইজ দেন এ গুড ফেথ ফর দ্য ভ্যালুয়েবল কনসিডারেশন, অথবা যে প্রতারণা করেছে তার থেকে যদি কেউ কোনো অধিকার অর্জন করে, তবে সেটা যদি মূল্যের বিনিময়ে অর্জন করে তাহলে ভিন্ন কথা, না হলে যেমন হেপাতে পাইলেন, তাহলে ওই রকম ব্যক্তিদের ক্ষেত্রে যখন আমরা মামলা দায়ের করব, শেল বি কম্পিউটেড ফ্রম দ্য টাইম হোয়েন দ্য ফ্রড ফার্স্ট কাম টু নোন, যখন আপনি প্রথম প্রতারণা সম্পর্কে জানতে পারলেন, ফ্রড ফার্স্ট বিকাম নোন টু দ্য পারসন ইনজুরিয়াসলি এফেক্টেড দেয়ার বাই, যিনি ওই প্রতারণার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন সর্বপ্রথম যখন তার নলেজে আসলো, অর ইন দ্য কেস অফ কনসিলিং দ্য ডকুমেন্ট, যদি দলিল লুকানো ক্ষেত্র হয়, when he first had the means of production it or compelling its production, যখন সর্বপ্রথম উনি সেটা উপস্থাপন করার যোগ্য হইলেন অথবা কাউকে উপস্থাপন করতে বাধ্য করতে পারতেন, এই রকম অবস্থা সৃষ্টি হইল, তখন থেকে তার বিরুদ্ধে তামাদি গণনাটা শুরু হবে। তাহলে 17তেও ছিল কি কখন শুরু হবে, 18 তো বলতেছে যিনি প্রতারণা করছেন তার বিরুদ্ধে যখন আমরা মামলা দায়ের করব কখন শুরু হবে, যখন আপনি প্রতারণাটা প্রথম জানতে পারবেন, যখন ওই কনসিল দলিলটা আপনি উপস্থাপন করার জন্য কাউকে বাধ্য করতে পারবেন বা কেউ উপস্থাপন করেছে, এই রকম অবস্থা যখন হবে ওই তখন থেকে তামাদি গণনাটা শুরু হবে। এখন চলে আসি আমরা ধারা 19। 19 আমাদেরকে বলতেছে ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ আমরা যদি কাউকে লিখিত আকারে কোনো প্রাপ্তি স্বীকার দিই, এটা হইতে হবে লিখিত আকারে প্রাপ্তি স্বীকারকৃত এবং স্বাক্ষরকৃত, মৌখিক গ্রহণযোগ্য না। এখানে কন্ডিশন হচ্ছে যে এক্সপায়ারেশন, তামাদি শেষ হওয়ার পূর্বে, 3 বছরের তামাদি, 3 বছরের মধ্যে যদি আপনি কোনো মামলা দায়ের করা অথবা কোনো অ্যাপ্লিকেশন করা, যে কোনো প্রপার্টি হোক বা অধিকার হোক, তাহলে কোনো প্রপার্টি বা কোনো রাইট, এইটার অ্যাকনলেজমেন্ট যদি কেউ করে লাইবিলিটি নেয়, সাচ প্রপার্টি অর রাইট হ্যাজ বিন মেড ইন রাইটিং সাইন বাই দ্য পার্টি এগেনস্ট হুম সাচ প্রপার্টি or right is claimed or by the some person through whom the drives title or liability, a fresh period of limitation shall be computed from the time of acknowledgement was so signed. মূল কথাটা হচ্ছে আপনি যদি কোনো সম্পত্তি বা কোনো অধিকার সম্পর্কে কাউকে কোনো প্রকার স্বীকারোক্তি অ্যাকনলেজমেন্ট দেন লিখিত আকারে, আর ওইটা যদি তামাদির সময়ের মধ্যে দেন, তাহলে যেই দিন লিখিত আকারে অ্যাকনলেজমেন্ট করলেন সেই দিন থেকে নতুন করে তামাদি শুরু হবে সেই জিনিসটার জন্য। এটা আপনি দিতে পারেন অথবা আপনার থেকে ক্লেমিং থ্রো, আপনার থেকে যারা আসবে এরাও দিতে পারে। 2 নম্বর সাবসেকশন যেটা বলতেছে যে যে আপনি যেটা লিখিত আকারে দিলেন, এই যে হোয়ার দ্য রাইটিং কন্টেইন দ্য অ্যাকনলেজমেন্ট ইজ আনডেটেড, যদি সেখানে তারিখ না থাকে তাহলে ওরার এভিডেন্স মে বি গিভেন, যে কত তারিখে আপনি অ্যাকনলেজমেন্টটা দিয়েছিলেন, যে সিগনেচারটা করেছিলেন, তবে ওই বিষয়বস্তু সম্পর্কে এভিডেন্স অ্যাক্ট 1872-এর ওই যে 91-92 ধারাগুলো প্রযোজ্য হবে, মানে ওরাল এভিডেন্স অফ ইটস কন্টেন্ট শেল নট বি রিসিভ, বিষয়বস্তু কি লিখছেন এটা সম্পর্কে সাক্ষ্য নেওয়া যাবে না, তারিখ সম্পর্কে সাক্ষ্য নেওয়া যাইতে পারে। এখানে আমাদের এক্সপ্লেনেশন 1, এক্সপ্লেনেশন 2, এক্সপ্লেনেশন 3 তিনটা ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যাগুলো এই জন্যই দেওয়া হয় যাতে আমরা ভালো করে বুঝতে পারি। এখন যে এই অ্যাকনলেজমেন্টটা যে দেওয়া হচ্ছে, বলতেছে যে এই সেকশনের জন্য অ্যাকনলেজমেন্ট মে বি সাফিসিয়েন্ট, এই অ্যাকনলেজমেন্টটা এটাই যথেষ্ট হবে, থ্রো ইট ওমিট টু স্পেসিফাই দ্য একজ্যাক্ট নেচার অফ দ্য প্রপার্টি, একদম স্পেসিফিকভাবে বলার দরকার নাই সম্পত্তির নেচারটা কি, অর রাইট অর এভার্স দ্য দ্যাট দ্য টাইম, মানে একদম কোন সময় কোন সম্পত্তি কোন অধিকার একদম স্পেসিফিক হইতে হবে এমন না, জাস্ট অন এভারেজ হইলেই কিন্তু চলবে। তো এই রকম ক্ষেত্রে আবার বলতেছে যে ফর দ্য পেমেন্ট, ডেলিভারি, পারফরমেন্স অর এনজয়মেন্ট,
যদি কেউ বলে যে এখনো টাকা পরিশোধের সময় আসে নাই, এখনো এটা দেওয়ার সময় আসে নাই, কাজটা করার সময় আসে নাই, বা এনজয়মেন্ট হ্যাজ নট ইয়েট কাম, অর্থাৎ এই অধিকার ভোগের সময় এখনো আসে নাই, কেউ যদি এইরকমও বলে, অথবা or is accompanied by a refusal to pay, কেউ যদি বলে যে ঠিক আছে আপনি এত টাকা পাইতেন আমি আপনারে দিব না, রিফিউজ করছে, এটা লিখিত আছে, অথবা ডেলিভারি দিতে অস্বীকার করে, পারফর্ম করতে অস্বীকার করে, অর পারমিট টু এনজয়, অর্থাৎ এই কাজটা করতে অস্বীকার করে, সে দিবে না, এরকম লিখিত যদি দেয়, অর ইজ কাপল উইথ এ ক্লেইম অফ এ সেট অফ, অথবা কেউ যদি বলে আমিও তো আপনার কাছে এত টাকা পাই, আমার জমিও তো আপনি খাচ্ছেন, এইরকম লিখিত, অর ইজ অ্যাড্রেস বাই এ পার্সন আদার দেন দ্য পার্সন ইনটাইটেল টু দ্য প্রপার্টি অর রাইট, অর্থাৎ আপনি তৃতীয় পক্ষের কাছেও যদি লিখিত দেন ওইটাও গৃহীত হবে। তাহলে এই যে অ্যাকনলেজমেন্ট কন্ডিশন হচ্ছে লিখিত হবে, সিগনেচার কৃত হবে এবং তারিখ থাকতে হবে। তবে এই অ্যাকনলেজমেন্টটা স্পেসিফিক সম্পত্তির নেচার হইতে হবে এমন না, তারিখ হইতে হবে এমন না। এইটা আমরা যেটা বললাম যে এখনো সময় আসে নাই, সময় আসুক তখন দেওয়া যাবে, এইরকম আপনি কথা বললেও এগুলা কার্যকর হবে। 2 নাম্বার, explanation for the purpose of this section, signed means the signed either the personally or by the agent duly authorized on the behalf, সিগনেচারটা আপনিও দিতে পারেন অথবা আপনার থেকে যারা পার্সন ডিউলি অথরাইজড এজেন্ট তারাও দিতে পারে। এক্সপ্লেনেশন 3 বলতেছে ফর দ্য পারপাস অফ দিস সেকশন দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সিকিউশন অফ ডিক্রি অর অর্ডার অ্যাপ্লিকেশন ইজ রেসপেক্ট অফ রাইট, মানে আপনি একটা ডিক্রি পাইছেন, এটা এক্সিকিউশন করতে পারেন, এটাও একটা আপনার অধিকার হিসেবে আমরা ধরে নিব। তাহলে আমাদের 19 নাম্বারের ক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট যদি আমরা কোনো সম্পত্তি বা কোনো অধিকার রিলেটেড তামাদি সময়ের মধ্যে দেই, যে দিন থেকে আমরা অ্যাকনলেজমেন্টটা দিব সেই দিন থেকে নতুন তামাদি শুরু হবে। আর অ্যাকনলেজমেন্ট একদম স্পেসিফিক সম্পত্তি প্রপার্টি রাইটগুলো উল্লেখ করতে হবে না, অন অ্যাভারেজ একটু বললেই হবে। এমনকি যদি আপনি অস্বীকার করেন, কাউন্টার ক্লেইম করেন, তাহলেও কিন্তু এটা কার্যকর হবে। এরপরে চলে আসি ইফেক্ট অফ পেমেন্ট অন দ্য অ্যাকাউন্ট অফ ডেথ ইজ দ্য ইন্টারেস্ট অন লেগেসি অ্যাজ এ লেগেসি, অর্থাৎ কেউ যদি ঋণের টাকা বা সুদ পরিশোধ করে সেক্ষেত্রে কি হবে। তো এক্ষেত্রে বলতেছে যে হয় পেমেন্ট অফ অ্যাকাউন্ট ডেথ অর ইন্টারেস্ট অন এ লেগেসি ইজ মেড বিফোর দ্য এক্সপায়ারেশন, মানে হচ্ছে যে তামাদির সময় শেষ হওয়ার পূর্বেই কেউ যদি ঋণের টাকা বা সুদের টাকা কিছু পরিশোধ করে তাহলে উনি করতে পারেন, অথবা হিজ ডিউলি অথরাইজ এজেন্ট যদি করে তাহলে এ ফ্রেট অফ লিমিটেশন শেল বি কম্পিউটেড ফ্রম দ্য টাইম হোয়েন দ্য পেমেন্ট ওয়াজ মেড। এখন এই রকম ক্ষেত্রেও লিখিত হইতে হবে, আপনি যে পরিশোধ করছেন বা উনি যে পরিশোধ করছেন লিখিত থাকতে হবে, তামাদির সময়ের মধ্যে করতে হবে, মৌখিকভাবে পরিশোধ করলে সময়টা বর্ধিত হবে না, এই জিনিসটা মনে রাখবেন। আবার প্রোভাইডেড দ্যাট দিয়ে বলতেছে যে ওই যে যখন আইনটা প্রণয়ন করা হয় 1st ডে অফ জানুয়ারি 1928 an acknowledgement of the payment FIR in the handwriting of or in the writing signed by the person making the payment, মূল কথাটা হচ্ছে সেভ কেস অফ পেমেন্ট অফ ইন্টারেস্ট মেড বিফোর দ্য 1st ডে অফ জানুয়ারি 1928, মানে 1928 সালের পূর্বে আইনটা তখনই কি করা হয় করা হয়েছে। তো এই জন্য বলতেছে যে 28 সালের পূর্বের অ্যাকনলেজমেন্ট পেমেন্ট এফআইআর দ্য ইন হ্যান্ড রাইটিং অফ অর ইন দ্য রাইটিং সাইন বাই দ্য পারসন মেক দ্য পেমেন্ট, অর্থাৎ 1928 সালের পূর্বেরগুলো এক জিনিস, 1928 সালের পরে যদি হয় অবশ্যই লিখিত আকারে যে ব্যক্তি পরিশোধ করতেছে তার অ্যাকনলেজমেন্ট থাকতে হবে যে আমি এই টাকাটা আপনাকে পরিশোধ করতেছি, সুদের টাকা, ঋণের টাকা। আর 1928-এর পূর্বে হইলে মৌখিকভাবে হইলেও চলবে। এখন আমরা যে বললাম এজেন্ট ডিউলি অথরাইজড, এই যে এজেন্ট ডিউলি অথরাইজড ইন হিজ বিহাল্ফ এখানে ব্যাখ্যা করা আছে। তো 19 আর 20-এর ক্ষেত্রে বলতেছে যে যদি ব্যক্তি কি হয় আন্ডার ডিসেবিলিটির মধ্যে থাকে, ইনক্লুড হিজ লিগাল গার্ডিয়ানও যোগ্য হবে, কমিটি এবং ম্যানেজার, এই 3 জন ব্যক্তি যোগ্য হবে। অর অ্যান এজেন্ট ডিউলি অথরাইজড বাই সার্চ গার্ডিয়ান কমিটি ও ম্যানেজার, অথবা এই যে ওই যে গার্ডিয়ান কমিটি ম্যানেজার এরা যদি কাউকে অথরাইজ করে সেটাও যোগ্য বলে গণ্য হবে অ্যাকনলেজমেন্ট অথবা টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে। এই জিনিসটা একটু মনে রাখবেন। আর তবে এখানে আবার নাথিং ইন দ্য সেইড সেকশন রেন্ডার ওয়ান সিভারাল জয়েন্ট কন্ট্রাক্টর, এই যে একাধিক যে কন্ট্রাক্টর আছে এদের একজনের স্বীকারোক্তি আরেকজনের জন্য ব্যবহার হবে না।
পার্টনারশিপের ক্ষেত্রে একজনের লিখিত স্বীকারোক্তি অন্যজনের জন্য ব্যবহার হবে না। এক্সিকিউটরের ক্ষেত্রেও একজনেরটা আরেকজনের জন্য ব্যবহার হবে না। মর্গেজির ক্ষেত্রেও একজনেরটা আরেকজনের জন্য ব্যবহার হবে না। অনলি রিটেন অ্যাকনোলেজমেন্ট সাইন পেমেন্ট বাই ওয়ান এজেন্ট অফ দ্য এনি আদার সাম। এটা হচ্ছে ব্যতিক্রম। আর বলতেছে ফর দ্য পারপাস অফ দিস সেকশন, এখানে দুইটা হিন্দু ফ্যামিলির কথা বলা আছে, এ এবং বি। এতে বলতেছে যে যদি কোনো অ্যাকনোলেজমেন্ট বা সিগনেচার বা পেমেন্ট যদি করে দেয় এনি লাইবিলিটি বাই এন ডিউলি অথরাইজ এজেন্ট অফ এ বে উইন্ডো অর আদার লিমিটেড ওনার প্রপার্টি, যদি জীবনসত্ত্ব খাচ্ছে এমন হিন্দু বিধবা মহিলা বা অন্য কোনো ব্যক্তি কোনো সম্পত্তির উপর থেকে যদি এরকম কোনো ডিউলি অথরাইজ দেয়, অ্যাকনোলেজমেন্ট দেয়, কোনো টাকা পয়সা পরিশোধ করে, তাহলে এটা বৈধ ভ্যালিড অ্যাকনোলেজমেন্ট হবে অথবা পেমেন্ট হবে, অ্যাজ দ্য কেস মে বি এগেনস্ট এ রিভিশনার, যার কাছে পরবর্তীতে সম্পত্তিটা আসবে তার উপরেই লাইবিলিটিটা থাকবে। আর বিতে বলতেছে যে হিন্দু জয়েন্ট ফ্যামিলি যেগুলো আছে, আনডিভাইডেড ফ্যামিলিগুলো আছে, এগুলোর ক্ষেত্রে অ্যাকনোলেজমেন্ট বা পেমেন্টের ক্ষেত্রে ডিউলি অথরাইজ এজেন্ট of the manager of the family of the time being shall be deemed to have the made behalf of the whole family। যদি হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি যিনি ম্যানেজারের দায়িত্ব থাকবেন উনি যদি পরিশোধ করেন, এটা ফ্যামিলির সকলের জন্য প্রযোজ্য হবে। সর্বশেষ ইফেক্টটা দেখি আমরা 22 নম্বরে, সাবস্টিটিউটিং অর্থাৎ প্রতিস্থাপন করা, অর এডিং যুক্ত করা নিউ প্লেন্টিভ অর ডিফেন্ডেন্ট, মানে মামলায় বাদী বিবাদী প্রতিস্থাপন বা যুক্ত করার ফলাফলটা কি হবে। এটাকে দুইটা সাবসেকশনে বিভক্ত। প্রথম সাবসেকশন আমাদের জেনারেল কথাবার্তা বলে যে আফটার ইনস্টিটিউশন অফ সুট, একটা দেওয়ানি মামলা দায়েরের পর যদি আপনি কোনো নতুন বাদী বা বিবাদী যুক্ত করতে চান, প্রতিস্থাপন করতে চান, তাহলে সুট শেল বি ইন দ্য রিগার্ড টু হিম বি ডিম টু হ্যাভ ইনস্টিটিউট হোয়েন হি ওয়াজ সো মেড দ্য পার্টি, যাকে যেই দিন আপনি মামলার পক্ষ অন্তর্ভুক্ত করবেন তার বিরুদ্ধে ওই দিন হিসাবে আমরা তামাদি হিসাব করব। আর সাবসেকশন 1 এর ক্ষেত্রে যেটা বলতেছে যে নাথিং ইন দ্য সাবসেকশন 1 শেল অ্যাপ্লাই টু দ্য কজ হোয়ার এ পার্টি ইজ অ্যাডেড অর সাবস্টিটিউটেড। তবে এই জিনিসটা আবার যেটা বলতেছে, যখন একটা মামলা দায়ের করা হয়েছে তো মামলা চলাকালীন সময়ে যদি কোনো অ্যাসাইনমেন্ট অথবা কোনো প্রকার ডেভলিউশন হয়, তো এইটা কেন হয়, নর্মালি ধরেন যে আপনি মামলা দায়ের করছেন, আপনি যদি মারা যান আপনার উত্তরাধিকারীরা সেখানে ইনক্লুড করবে, অথবা আপনি যদি কোনো কারণবশত কাউকে যদি অ্যাসাইনে নিয়োগ করে দেন তারা অন্তর্ভুক্ত হবে। এই জিনিসটা বলতেছে অফ এনি ইন্টারেস্ট ডিউরিং দ্য পেন্ডেন্সি অফ সুট অর হোয়ার এ প্ল্যান্টিভ ইজ মেড ডিফেন্ডেন্ট অর ডিফেন্ডেন্ট ইজ মেড প্ল্যান্টিভ, মানে ট্রান্সপোজিশন করা হয়। আপনি বাদী হিসাবে 1 লাখ টাকার মামলা করছেন, বিবাদী এসে 2 লাখ টাকা দাবি করছে, তো তখন সেক্ষেত্রে ওই ব্যক্তি বাদী হয়ে যায়, আপনি বিবাদী হন, তো এরকম ক্ষেত্রে এই ধারা প্রযোজ্য হবে না। তো এইটা ছিল আমাদের 17 থেকে 22, যেখানে আমরা ফলাফলটা দেখেছি। তো এগুলো আমরা কিওয়ার্ডের ক্ষেত্রে মনে রাখবো। দেখেন আপনি ডিটেলে তো আমরা পড়লাম, মনে রাখবেন কিভাবে। 17তে হচ্ছে যে ফলাফল, কেউ মারা গেলে ফলাফল কি, তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যখন যোগ্য হবে তখন থেকে তামাদি গণনা শুরু হবে। কারো বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রেও যদি উনি মারা যান, ওনার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যখন যোগ্য হবে তখন মামলা তামাদি গণনা শুরু হবে। 3 ধরনের ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না, ঘটনার জন্য, বংশগত পদ, দখল উদ্ধার এবং হচ্ছে অগ্রহয়। 18 তো বলে যে ইফেক্ট অফ ফ্রড, প্রতারণার ফলাফল কি, যেখানে আপনার একটা অধিকার কেউ কি করা হয়েছে আপনার নলেজ থেকে বাইরে রাখছে, যেখানে অধিকারটা ছিল, অথবা দলিলটাকে গোপন রাখছে। তো এরকম ক্ষেত্রে যেই দিন আপনি প্রথম ওই নলেজ পাবেন বা দলিল সম্পর্কে জানতে পারবেন সেই দিন আপনার তামাদি গণনা শুরু হবে। অ্যাকনলেজমেন্ট অফ পেমেন্ট, আপনি যদি কি করে কাউকে যদি কোনো প্রকার অ্যাকনলেজমেন্ট করেন, লিখিত স্বীকারোক্তি দেন, তাহলে যদি ওই স্বীকারোক্তি আপনি ডিউলি অথরাইজ করেন, তাহলে যেই দিন অথরাইজ করবেন নতুন তামাদি শুরু হবে। টাকা পয়সা বা সুদের টাকা পরিশোধ এবং যদি লিখিত থাকে নতুন করে তামাদি শুরু হবে। আর এই কাজগুলা আপনি নিজে, আপনার ম্যানেজার, আপনার কমিটি, আপনার এই যে ডিউলি অথরাইজ ম্যানেজার এরাও দিতে পারে, বা এদের কর্তৃক নিয়োগকৃত এজেন্ট দিলেও আপনার বলে ধরে নেওয়া হবে। এরপরে ছিল আমাদের কোনো মামলায় যদি যাকে যেদিন মামলা আমরা যুক্ত করব তার বিরুদ্ধে তামাদি সেদিন হিসাব করে আমাদেরকে যুক্ত করতে হবে। তো আগামী ভিডিওতে আমরা মোটামুটি 23, 24 এবং 25 দেখব, তারপরে দেখব আমরা বাকি অংশ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।